প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুনতে পাইনি না? প্রাণপ্রিয় জব প্রত্যাশীরা ভাই, আসসালামু আলাইকুম। আমি প্লাবন আহমেদ সুমন স্যার আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এবং কিছু কথাবার্তা বলার জন্য আজকে লাইভে এসেছি। একটু দ্রুত, লাইভটা কি অলরেডি শেয়ার হয়েছে? একটু দাও, যারা কমেন্টস করছে আমি একটু দেখতে চাই। একটু দ্রুত কমেন্টস করবেন, আমাকে একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা, পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে বলছেন একটু জানাবেন, জানলে ভালো লাগবে। দ্রুত একটু, আমাদের আজকে পূর্ব নির্ধারিত ছিল না, যেহেতু আমরা সবসময় অ্যানাউন্স করে তারপর আমি ক্লাসে নিই কোন টপিক নিব বা কোন সময়ে ক্লাস নিব, এটা অ্যানাউন্সমেন্ট আমি আগে থেকেই দিয়ে দিই। কিন্তু আজকে হুট করে যেহেতু ক্লাসটা শেষ হয়ে গেল দ্রুত, আমার 8:30টায় ক্লাস শেষ, সো এরপরে দেখলাম যে 9টার সময় একটা লাইভে যাই। আর যেহেতু ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা জানি যে আমাদের 2022 সাল ভিত্তিক কম্বাইন্ড সিনিয়র অফিসার, কম্বাইন্ড অফিসার, কম্বাইন্ড ক্যাশ অফিসার, এই তিনটা পরীক্ষা এখনো সামনে আসন্ন, এই তিনটা পরীক্ষা, এবং বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার খুব শীঘ্রই হয়ে যাবে। তবে এই যে কম্বাইন্ড 2022 সাল ভিত্তিক কম্বাইন্ড যে তিনটা পরীক্ষা আছে, এই পরীক্ষার প্রিলি পরীক্ষাটা কিন্তু আমরা প্রত্যাশা করতেছি আগামী 2-3 মাসের মধ্যে প্রিলি পরীক্ষাটা হয়ে যাবে। সো এই প্রিলি পরীক্ষাতেই আপনাদের প্রস্তুতিটাকে আরেকটু শানিত করার জন্যই আমরা আমাদের এই যে আয়োজনটা, একটা লুক্রেটিভ একটা নিউজ আজকে আপনাদের সামনে আমি ডিসক্লোজ করব। সো এবং আমি আজকে ক্লাস নিব রিলেটিভ প্রোনাউনের উপরে। এটা একটু দ্রুত জয়েন হয়ে যাবেন, একটু কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে আমাকে আপনারা বুঝতে পারতেছেন কিনা বা আমার সবকিছু ক্লিয়ার কিনা। একটু কমেন্টস করবেন প্লিজ। হ্যাঁ, লাইভে চলে এসেছে অনেকেই, দ্যাটস গ্রেট। আচ্ছা, একটু জাস্ট তোমাদের নামটা একটু লেখো, তাহলে আমি বুঝতে পারবো কে আসো আমার সাথে সংযুক্ত, কে আসো। কি ইয়ে হচ্ছে তো? আচ্ছা, একটু কমেন্টস বক্সটা একটু ইয়ে করে দাও আমাকে, আমি একটু কমেন্টস বক্সটা। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা যদি একটু দেখি, দেখো টার্নিং পয়েন্ট এটা হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ব্যাংক জব প্রস্তুতির জন্য। এবং সামনে এই প্রিভিয়াস কিছুদিন আগে একটা পরীক্ষার রেজাল্ট হলো, ক্যাশ অফিসারের যে রেজাল্টটা হলো, এই রেজাল্টের পরে তোমরা দেখেছো যে আল্লাহ রহিম রহমানের ইচ্ছায় আমাদের সফলতা অনেক বেশি। এই যে সফলতার পিছনে মূল যে মন্ত্রটা যদি আমরা বলি, সেটা হলো যে আমরা সব সময় এক্সাম ওরিয়েন্টেড আমরা কিন্তু পড়াশোনাটা করাই বা আমরা ক্লাসটা নিয়ে থাকি। দ্যাট মিনস যে টপিকগুলোর পরে বিআইবিএম কোশ্চেনগুলো করে থাকে, আমরা সেই টপিকগুলাই কিন্তু তোমাদেরকে বেশি এমফাসাইজড করি। হ্যাঁ, যখন প্রোনাউন নিয়ে, ধরো একটা প্রোনাউনের ক্লাস আজকে, আমি যখন প্রোনাউন নিয়ে ক্লাস নিই তখন কিন্তু আমি সব টপিকই কিন্তু আমি টাচ করি, যেগুলো ইম্পর্টেন্ট টপিক। কিন্তু যে টপিকগুলো থেকে বিআইবিএম বারংবার কোশ্চেন করে, ওই টপিকগুলো কিন্তু বা ওই রুলসগুলা আমরা কিন্তু বেশি এক্সাম্পল দিয়ে বলো বা বারবার ওই টপিকটা আমরা বেশি এমফাসাইজড করে থাকি, যাতে তোমাদের মাথায় জিনিসটা গেঁথে যায়। এই কারণেই দেখবা যে আমাদের স্টুডেন্টরা এক্সাম কিন্তু খুব ভালো এক্সাম দেয় বা পরীক্ষার হলে তারা অন্যদের তুলনায় বেশ কমফোর্ট ফিল করে। এর একমাত্র কারণটা কি? কারণটা হলো এই যে পরীক্ষায় যেগুলাই আসবে সেগুলাই শুধু আমরা তোমাদেরকে পড়াই। আমরা দেখা যাচ্ছে ইররিলিভেন্ট বা অপ্রাসঙ্গিক কোনো মেটার বা যেগুলা গুরুত্ব নাই বললেই চলে, ওই সকল টপিকগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে আমি এগুলাকে, তোমার মাথাকে আমি গার্বেজে পরিপূর্ণ করতে চাই না। আমরা জাস্ট যে রিসোর্সটা তোমার থাকা দরকার পরীক্ষায় জন্য, যে ইনফরমেশনটা জানা দরকার, যে টপিকগুলো শেখা দরকার, সেইগুলাই কিন্তু আমরা তোমাদেরকে শিখিয়ে থাকি বা জানিয়ে থাকি। সো যেটাই হোক, আমি আজকে আসি। তাহলে আমি আজকে প্রোনাউনের একটা টপিক নিয়ে তোমাদেরকে পড়াবো, সেটা হলো রিলেটিভ প্রোনাউন। তোমরা জানো যে প্রোনাউনে বিআইবিএম বা ব্যাংকে যদি বলি আমি, বিশেষ করে যে দুইটা টপিক থেকে কোশ্চেন হয়, সেটা হলো দুইটা পার্সোনাল প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। এক হলো পার্সোনাল প্রোনাউন আর এক হলো রিলেটিভ প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, এই দুইটা টপিক থেকে সাধারণত বিআইবিএম এর কোশ্চেন হয়ে থাকে। সো পার্সোনাল প্রোনাউনটা এটা আমি একদিন ক্লাস নিয়েছিলাম, যার জন্যই আজকে আমি প্রোনাউনের আরেকটা যে ইম্পর্টেন্ট টপিক রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা আমি তোমাদেরকে আজকে শেখানোর চেষ্টা করব। এবং রিলেটিভ প্রোনাউন ইনশাল্লাহ যেগুলো খুবই ইম্পর্টেন্ট যে রুলস, মাত্র 3টা রুলস আছে রিলেটিভ প্রোনাউনের আওতায়। এই 3টা রুলস যদি তুমি ভালো করে আয়ত্ত নিতে পারো, কনফার্ম তুমি রিলেটিভ প্রোনাউনে তুমি 1 মার্ক পাবে। হ্যাঁ, আচ্ছা, সো কথা না বলে আমি কোশ্চেনে চলে যাই। চলো, রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। প্রথমত আমি রিলেটিভ প্রোনাউনের আমি সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করেছি, কারণ একটু ডেফিনেশনটা যদি তোমরা জানো তোমাদের জন্য বোঝাটা খুব সহজ হবে। আচ্ছা, একটু জাস্ট ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ কিনা এটা যদি একটু বলতে, আমার লেখাটা ছোট হয়ে গেল কিনা বা এটা ট্রান্সপারেন্ট কিনা, তোমাদের তোমরা যে মোবাইল বলো বা কেউ ল্যাপটপে যারা দেখতেছো বা কম্পিউটারে যারা দেখতেছো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জাস্ট বলো। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি একটু দেখি, দেখো রিলেটিভ প্রোনাউন, এটা ডেফিনেশনটা যদি আমি একটু আমার মতো করে সাজানোর চেষ্টা করেছি, সবাই একটু দেখো রিলেটিভ প্রোনাউনের ডেফিনেশনটা কি।
আমি বললাম রিলেটিভ প্রোনাউন বিআইবিএম এর সবচাইতে ফেভারিট একটা টপিকগুলোর মধ্যে একটা, এবং আমি আজকে যে ক্লাসটা নিব 40 to 50 মিনিট সময় লাগবে। এই ক্লাসে রিলেটিভ প্রোনাউন থেকে কোশ্চেন যদি আসে ম্যান্ডেটরি ইনশাল্লাহ তোমরা কমন পাবে এখান থেকে। হ্যাঁ, সো আসো দেখি তাহলে আমরা কি বলতেছে। আচ্ছা, প্রথমে রিলেটিভ প্রোনাউনের যদি আমরা ডেফিনেশনটা একটু দেখি কি বলতেছে। দেখো, যে সকল প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। তাহলে রিলেটিভ প্রোনাউন হলো ওই সকল প্রোনাউন যে প্রোনাউনগুলো নাউন অথবা আরেকটা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সকে কি করবে, সংযুক্ত করবে বা দুটি সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপন করবে, সেগুলাকে আমরা কি বলে থাকি, রিলেটিভ প্রোনাউন বলে থাকি। এখন কোন প্রোনাউনগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে আমি সেগুলো একটু উল্লেখ করে দিয়েছি। রিলেটিভ প্রোনাউন গুলো হলো হু, হুম, হুজ, হুইস, হট, দ্যাট, এগুলাকে আমরা কি প্রোনাউন বলে থাকি, রিলেটিভ প্রোনাউন বলে থাকি। হু, হুম, হুজ, হুইস, হট, দ্যাট, এগুলাকেই আমরা রিলেটিভ প্রোনাউন বলি। তাহলে আমি কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে বলার চেষ্টা করেছি। একটা হলো যে রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞাটা কি। রিলেটিভ প্রোনাউন কি করবে, অন্য একটা নাউন বা অন্য একটা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্স এর মধ্যে সম্পর্ক স্থাপন করবে, সেগুলাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। আর কোন প্রোনাউনগুলোকে রিলেটিভ প্রোনাউন বলি, হু, হুম, হুজ, হুইস, হট, দ্যাট, এগুলাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এবার আসো আমরা যে রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞাটা পড়লাম যে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, সেটা আমরা একটা বাস্তব উদাহরণ দেখলে আমাদের জন্য সুবিধা হবে। আসো তাহলে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। দেখো, প্রথম সেন্টেন্সটা হলো নেসার বাঁধন ইজ আ ফেমাস টিচার। নেসার বাঁধন তিনি হলেন একজন বিখ্যাত শিক্ষক। আরেকটা হলো হি টিচেস আস জেনারেল নলেজ, সে আমাদের কি পড়ায়, জেনারেল নলেজ পড়ায়। তো দেখো আমি কিন্তু দুইটা সেন্টেন্স লিখেছি, একটা হলো নেসার বাঁধন ইজ আ ফেমাস টিচার, আরেকটা হলো যে নেসার বাঁধন টিচেস আস জিকে, সে আমাদেরকে কি পড়ায়, জেনারেল নলেজ পড়ায়। এখন রিলেটিভ প্রোনাউনের কাজটা কি, যে একটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সকে সংযুক্ত করবে। এখন দেখো এই যে দুইটা সেন্টেন্স, সেন্টেন্স 1, সেন্টেন্স 2, এটাকে আমি কি করেছি, আমি একটা সেন্টেন্সে লিখেছি। সেইটা কি দেখো সবাই, নেসার বাঁধন হু টিচেস আস জেনারেল নলেজ ইজ আ ফেমাস টিচার। তার মানে দেখো এই হুটা আমি কি করেছি, এই হি এর পরিবর্তে আমি হু নিয়ে চলে এসেছি। তাহলে নেসার বাঁধন হু, এই যে দেখো টিচেস আস জেনারেল নলেজ ইজ আ ফেমাস টিচার। তাহলে এই যে একটু আগে সংজ্ঞা বললাম যে প্রোনাউনটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সকে যুক্ত করে, সম্পর্ক স্থাপন করে। দেখো এখানে হুটা এই যে হি নামক যে প্রোনাউন, এটার পরিবর্তে ব্যবহৃত হয়ে এই যে দুইটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করেছে। এই জন্যই হুটাকে আমরা কি বলি, রিলেটিভ প্রোনাউন বলি। তাহলে আমি এতক্ষণ ধরে যেটা চেষ্টা করেছি সেটা হলো সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। এইবার আসো রিলেটিভ প্রোনাউন বুঝলা, রিলেটিভ প্রোনাউন কোনগুলাকে বলে সেগুলো আমরা জেনেছি, আমি রিলেটিভ প্রোনাউন কিভাবে ব্যবহৃত হয় বাক্যে সেটাও আমরা জেনেছি। এইবার আমরা রিলেটিভ প্রোনাউনের আওতায় কোন কোন রুলস থেকে কোশ্চেন হয় সেই রুলসগুলো আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। মনে রাখবা আজকে যে 3টা রুলস বলবো, এই 3টা রুলসের উপরে বেস করেই দেখবা পরীক্ষায় কোশ্চেন হবে ইনশাল্লাহ। ওকে, সো আসো তাহলে আমরা রুল নাম্বার 1 চলে যাব। হ্যাঁ, রুল নাম্বার 1 কি বলতেছে সেটা আমরা একটু দেখব। রুল 1, হ্যাঁ আচ্ছা, রুল 1টা একটু সবাই দেখো কি বলতেছে। রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে ব্যবহৃত হয়, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে ব্যবহৃত হয় সেই ওয়ার্ডটিকে আমরা কি বলি, অ্যান্টিসিডেন্ট বলি। তার মানে আমরা একটু আগে জেনেছি রিলেটিভ প্রোনাউন অন্য একটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে দুইটা সেন্টেন্সকে কি করবে, যুক্ত করবে। এবার এই যে রিলেটিভ প্রোনাউনটা আমরা যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করি, ওই নাউন বা প্রোনাউনকে কি নামে ডাকে, অ্যান্টিসিডেন্ট নামে ডাকে। অস্পষ্টতা এড়াতে, এটাই হলো রুলস, কিন্তু অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এর
পাশে বসবে। তুমি যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করবা এটা যার পরিবর্তে তুমি ইউজ করেছো ঠিক তার পাশে বসাবে। তাহলে এই জায়গায় কিন্তু আমি নতুন একটা ওয়ার্ডের ডেফিনেশন দিয়ে আসার চেষ্টা করেছি, সেটা হলো অ্যান্টিসিডেন্ট। আমরা কোনটাকে অ্যান্টিসিডেন্ট বলবো? রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে ওই নাউন বা প্রোনাউনকেই আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট বলি। আর রিলেটিভ প্রোনাউন কি করতে হয়? সর্বদাই অ্যান্টিসিডেন্টের পাশে বসাইতে হয়। তাহলে আগে আমরা অ্যান্টিসিডেন্টটা একটু জেনে রাখি কি বলতেছে। দেখো, আগে যে দুইটা সেন্টেন্স থেকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তর করেছিলাম সেই সেন্টেন্সটা আমি এক্সাম্পল দিয়েছি। নেসার বাদন হু টিচেস আস জেনারেল নলেজ ইজ আ ফেমাস টিচার। নেসার বাদন যে আমাদেরকে জেনারেল নলেজ পড়ায় সে হলো একজন বিখ্যাত শিক্ষক। এখন দেখেন এই যে হুটা কার পরিবর্তে এসেছে? নেসার বাঁধনের পরিবর্তে এসেছে। তার মানে এই নেসার বাঁধন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো। তাহলে নেসার বাঁধন এটা হলো অ্যান্টিসিডেন্ট। তাহলে আমি কি বলেছিলাম? রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। আর অ্যান্টিসিডেন্ট কি হবে? রিলেটিভ প্রোনাউন সর্বদাই অ্যান্টিসিডেন্টের নিকটে বসবে, পরপরই বসবে। এই জন্য দেখো নেসার বাঁধন যেহেতু অ্যান্টিসিডেন্ট এই জন্য হুটাকে কি করেছি? একদম নেসার বাঁধনের পাশেই বসিয়েছি। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এইবার আসো, আমি এই যে রুলসটা পড়লাম যে অস্পষ্টতা এড়াতে, দেখো অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের পাশে বসে। এখন এই ধরনের সেন্টেন্স লিখতে গিয়ে তোমরা কিভাবে ভুল করো সেটা যদি আমি একটু দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কেমন দেখো, দ্য ম্যান ওয়াজ টল, ওই মানুষটা ছিল লম্বা। হু স্টোল মাই ব্যাগ, যে মানুষটা আমার ব্যাগ চুরি করেছিল ওই মানুষটা ছিল লম্বা। এখন তোমরা কিন্তু সেন্টেন্সে এমন বাক্য অনেকবার ইউজ করেছো। এখন এই সেন্টেন্সটা না, এটা একটু ভুল হয়ে গিয়েছে। কেন ভুল হয়ে গিয়েছে সবাই একটু দেখো। ভুলটার কারণ হলো দ্য ম্যান ওয়াজ টল, ওই মানুষটা ছিল লম্বা। কোন মানুষটা? হু স্টোল মাই ব্যাগ। তাহলে হুটা হলো রিলেটিভ প্রোনাউন। এখন এই হুটা কার পরিবর্তে এসেছে? হুটা এসেছে দ্য ম্যানের পরিবর্তে। তাহলে হু যার পরিবর্তে আসে তাকেই তো অ্যান্টিসিডেন্ট বলে। তাহলে দ্য ম্যান এটা হলো আমার অ্যান্টিসিডেন্ট, আর হু এটা হলো রিলেটিভ প্রোনাউন। একটু আগে আমি একটা কথা বললাম, অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রোনাউনের ঠিক কি বলেছি? অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের পরপরই বসবে। এই জন্য হুটা যেহেতু রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্টের পরপরই বসবে। এই জন্য হুটাকে একদম দ্য ম্যানের পরপরই নিয়ে আসতে হবে। এই জন্য পরের সেন্টেন্সটা দেখো আমি ঠিক করেছি। সেন্টেন্সটা কেমন? দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ, ওই মানুষটি যে আমার ব্যাগ চুরি করেছিল। ওয়াজ টল, ওই মানুষটা ছিল লম্বা। এইবার দেখো হুটা হলো রিলেটিভ প্রোনাউন, ঠিক দেখো তার অ্যান্টিসিডেন্টের পাশে বসেছে। এই কারণে ভাই 1 নাম্বার ভুল, 2 নাম্বার সঠিক। একটু বলো আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? একটু দ্রুত কমেন্টস করতে হবে আমি বুঝাইতে পেরেছি কিনা এই বিষয়টা। এরপরে এই বিষয়ের উপরে কি কি কোশ্চেন এসেছে সেই কোশ্চেনটা আমি একটু তোমাদেরকে দেখাবো। যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা রুলস যেটা শিখলাম যে অস্পষ্টতা এড়াইতে রিলেটিভ প্রোনাউন কি হবে? সর্বদাই তার অ্যান্টিসিডেন্টের পাশে বসবে। ওকে, এই টাইপের একটা কোশ্চেন যেটা পরীক্ষায় এসেছে। এটা ব্যাংকের কোশ্চেন না, এটা নন ক্যাডারের একটা পরীক্ষার কোশ্চেন। আমি যেহেতু বলতাম 3টা কোশ্চেন আমি পড়াবো, ব্যাংক বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম তুমি এটাকে ক্র্যাক করতে পারবে খুব সহজে। সো আসি এই রুলস থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় এসেছে সেই কোশ্চেনটা আমি একটু দেখাবো তোমাদেরকে। ওকে, চুজ দ্য কারেক্ট অপশন। আমাকে একটা কারেক্ট অপশনটা দেখতে হবে, কি বলতেছে সেটা একটু দেখবো। দ্য পিপল আর ফ্রেন্ডলি, ওই মানুষগুলো না খুব বন্ধু সুলভ ছিল। হু লিভ ইন দ্য হাউস, ওই মানুষগুলা খুব বন্ধু সুলভ ছিল যাহারা এই বাড়িতে বাস করত। এখন তোমাদের কাজ হলো একটু কমেন্টসে বলা, দ্রুত কোন অপশনটা উত্তর হবে একটু দ্রুত কমেন্টসে বলা। কোন অপশনটা উত্তর হবে একটু দ্রুত কমেন্টস করা। এ বি সি ডি কোনটা উত্তর হবে? এ বি সি ডি কোনটা উত্তর হবে একটু দ্রুত বলা।
এ বি সি ডি কোনটা উত্তর হবে? ভেরি গুড। আমি তোমাদের কমেন্টসগুলো এতক্ষণ দেখতে পারিনি, একটু দেখি ভাই। এক ক্লাসে বাজিমাত ইনশাল্লাহ হবে ভাই। স্যার একদম ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি স্যার একদম ক্লিয়ার। ওকে, দ্রুত আনসার করতে হবে। হ্যাঁ, সজীব আনসার করেছে, শামীম আনসার করেছে, সুইটি আনসার করেছে, আকিবুল আনসার করেছে, ঈশান আনসার করছে, ট্রাভেলার বিএইচ আনসার করছে। তোমরা আনসার করলে হয় কি, আমি বুঝতে পারি যে আমি তোমাদেরকে বুঝাইতে সক্ষম হচ্ছে কিনা, বা তোমাদের পার্টিসিপেশনটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। ওকে, আচ্ছা, হ্যাঁ তোমরা সবাই ঠিক বলেছো। ইয়েস, আই অ্যাপ্রিসিয়েট ইউ অল অফ ইউ। সো দেখো, আমি একটু সবার জন্য একটু বুঝাই যারা এখনো বুঝতে পারোনি। ভাই, দ্য পিপল আর ফ্রেন্ডলি, ওই মানুষগুলো ছিল খুবই বন্ধু সুলভ। হু লিভ ইন দ্য হাউস, যে এই বাড়িতে বাস করে। এখন হু, এটা হলো রিলেটিভ প্রোনাউন। এখন আমরা জানি রিলেটিভ প্রোনাউন অবশ্যই কি একটা নাউন বা প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, আর ওইটাকে অ্যান্টিসিডেন্ট বলে। এখানে হুটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে? হু লিভ ইন দ্য হাউস, যাহারা এই বাসায় বাস করতো। কাহারা? ওই মানুষগুলো। তাহলে দ্য ম্যান, এটা হলো অ্যান্টিসিডেন্ট। এখন একটা কথা বলেছিলাম, অস্পষ্টতা এড়াইতে রিলেটিভ প্রোনাউন সর্বদাই তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। এই জন্য হুটা দ্য পিপলের পাশে বসাইতে হবে, যেটা কেবলমাত্র ডি নাম্বার অপশানেই আছে। দ্য পিপল, হু, এই যে দেখো হুটা ঠিক দ্য পিপলের পাশে বসেছে। রিলেটিভ প্রোনাউন সর্বদাই ঠিক তার অ্যান্টিসিডেন্টের পরপরই বসেছে। দ্য পিপল হু লিভ ইন দ্য হাউস আর ফ্রেন্ডলি। দ্যাটস গ্রেট। রুল 1 তোমরা পেরেছো। এরপর আমি রুল 2 তে যাবো। আরেকটা কোশ্চেন দেখবো আমি রুল 1 এর আওতায়। দেখি আমরা রুল 1 এর আওতায় আরেকটা কোশ্চেন আমরা পারি কিনা। দ্য বয় ওয়াজ শর্ট, ওই বালকটা ছিল অনেক ছোট বা খাটো। হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ, যে আমার হ্যান্ডব্যাগটা ছিনতাই করেছিল ওই মানুষটা ছিল খাটো। দুইটা পরীক্ষায় দুইভাবে এসেছিল, এই জন্য আমি দিয়েছি। হ্যাঁ, দ্য বয় ওয়াজ শর্ট হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ, যে আমার হ্যান্ডব্যাগটা চুরি করেছিল ওই বালকটা কি ছিল? অনেক শর্ট ছিল। এখন দেখো, এই হুটা কিন্তু দ্য বয়কে বোঝাচ্ছে, তার মানে এই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হবে দ্য বয়। তাহলে হুটা ঠিক দ্য বয়ের পরে বসাইতে হবে। সো এটাও বাদ, এটাও বাদ। ইয়েস, আনসার কোনটা? সি নাম্বারটা। দ্য বয় হু, এই যে দেখো দ্য বয়ের পরপরই বসেছে। দ্য বয় হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ ওয়াজ শর্ট, এই যে ওয়াজ ভার্ব, এর সাবজেক্টটা হলো দ্য বয়। আশা করি আমি রুল 1 তোমাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। একটু জাস্ট কমেন্টস বক্সে লেখো রুল 1টা ক্লিয়ার কিনা। আমি রুল 2 তে চলে যেতে চাই। ওকে, সো রুল 1 হয়ে গেল। এবার আমরা রুল 3টা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, রুল 3 নাম্বার কোশ্চেন রুল 2 আওতায়। আমি আগে রুল 2টা পড়াবো, তারপরে আমি কোশ্চেন সলিউশনে চলে যাব। হ্যাঁ, এটা হলো রুল 2 কোশ্চেন ছিল। এখন আমি রুল 2টা আগে একটু জানবো, তারপরে আমি তোমাদেরকে একটু বুঝাবো। হ্যাঁ, আর আজকে কিন্তু মূল ক্লাসটা হবে কিন্তু হু আর হুমের ব্যবহারটা। অনেকেই আমরা হু আর হুমের ব্যবহারটা জানি না। আজকে ইনশাল্লাহ আমি যে টেকনিকে স্টুডেন্টদেরকে হু আর হুমের ব্যবহারটা দেখাই বা সলভ করাই, সেটা আজকে আমি লাইভে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, আসো তাহলে রিলেটিভ প্রোনাউনের রুল 2টা কোন ধরনের কোশ্চেনের থেকে আসে দেখো। রিলেটিভ প্রোনাউন এর পরের ভার্ব, আমি যদি একটু পড়ি ভালো করে, সবাই একটু দেখো ভাই। রিলেটিভ প্রোনাউন এর পরের ভার্ব সাধারণত তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুযায়ী হয়। রুলটা কি বলতেছে শোনো না। রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব হয়, এই ভার্বটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের উপরে বেস করে হবে না, এই ভার্বটা হবে অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে। আমি আবারও বলি, রিলেটিভ প্রোনাউন এর পরপরই যদি কোনো ভার্ব থাকে, এই ভার্বটা কিন্তু রিলেটিভ প্রোনাউন এর উপর বেস করে হবে না, এই ভার্বটা হবে রিলেটিভ প্রোনাউনের ঠিক কি কার উপরে বেস করে? অ্যান্টিসিডেন্ট। তার মানে রিলেটিভ প্রোনাউন যে নাউনের পরিবর্তে এসেছিল ওই অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, সবাই একটু দেখো। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। দেখো, আমরা ছোট থেকে কিন্তু হুর পরে ইজ বসাইতে অভ্যস্ত। হু ইজ, কারণ কি আমরা মনে করতাম হুর পরে বোধহয় ইজি বসে, কিন্তু হু এটার উপরে বেস করে ভার্ব হবে না, ভার্ব হবে হুটা যার পরিবর্তে এসেছে, তার মানে হুর অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে। এই জন্য এই 3টা সেন্টেন্সই না সঠিক। কেমন? ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, তার মানে এই যে হুর পরে যে অ্যাম আছে, এটা কিন্তু হুর ওপরে বেস করে হয়নি, এটা আয়ের ওপরে বেস করে হয়েছে। আবার দেখো, ইট ইজ ইউ হু আর টু ব্লেম, এখানে যে হুর পরে আর আছে, এই আরটা কিন্তু হুর ওপরে বেস করে হয়নি, ইউ এর ওপরে বেস করে হয়েছে, এই জন্য ইউ থাকাতে আর ঠিক আছে। আর 3 নাম্বার, ইট ইজ শি হু ইজ টু ব্লেম।
ব্লেম, এখানে যে হুর পরে ইজ আছে এটা কিন্তু হুর পরে বেস করে হয়নি, এটা হয়েছে শির ওপরে বেস করে। তাহলে আমরা রুল 1-এ কি শিখেছিলাম যে রিলেটিভ প্রোনাউন কি করব ভাই, অস্পষ্টতা এড়াইতে তার অ্যান্টিসিডেন্টের পরপরই বসাবো। এখন আরেকটা জিনিস শিখলাম, রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব থাকে এই ভার্বটা কার উপরে বেস করে হবে, এই ভার্বটা রিলেটিভ প্রোনাউনের উপরে বেস করে হবে না, এই ভার্বটা হবে তার অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে। তার মানে হুর পরে যদি একটু তোমরা দেখো, হুর পরে, হ্যাঁ একটু, হুর পরে এখানে এম বসবে, আর বসবে না ইজ বসবে, এটা হু বলে দেবে না, এটা কি বলবে, এটা বলবে হুর পূর্বে যে সাবজেক্টটা আছে, এটা কে বলবে, হুর পূর্বে যে সাবজেক্টটা আছে। তার মানে আয়ের উপরে বেস করে এম হবে, ইউ এর উপরে বেস করে আর হবে, শির উপরে বেস করে ইজ হবে। ক্লিয়ার কিনা একটু বলবেন, একটু বলবেন যে আমি রুল 2টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা। এটা খুব ইজি, রুল 1 রুল 2 ইজি। মূল খেলাটা হলো হু আর হুমের ব্যবহারটা দিয়ে, দ্য ইউজ অফ হু অ্যান্ড হুম, ওইটাতে আমরা চলে যাব। সেটা একটু আমি দ্রুত কুইট করতেছি যেহেতু রুল 2টা আপনাদের জানার কথা। সো আসেন রুল 2 আওতায় জাস্ট কৃষি ব্যাংকে একটা কোশ্চেন এসেছিল 2017 সালের সিনিয়র অফিসার, সেটা আমরা একটু সলভ করি, একটু দেখেন। ওকে, কোনটা ছিল জানো, এই যে ওকে, হ্যাঁ এখন একটু দেখেন এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারি কিনা সেটা আমরা একটু দেখব। ইট ইজ আই হু ইজ টু ব্লেম, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাকে সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। হ্যাঁ, it is I who is to blame, it is I who am to blame, it is I who are to blame, it is me who is to blame। দ্রুত আনসার করতে হবে, কোন অপশনটি উত্তর, ফাস্ট গো, এটা খুব ইজি, দ্রুত আনসার করবো আমরা। সুইটি, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, সুইটি আগে থেকে আনসার করে ফেলেছে, ভেরি গুড। শামিম আনসার করেছে, আমি সবাইকে আনসার করতে রিকোয়েস্ট করব। হ্যাঁ, এটা হবে হলো বি নাম্বার কোশ্চেনটা, ইট ইজ আই হু এম টু ব্লেম, কারণ হুর ওপরে বেস করে ভার্ব হবে না, ভার্ব হবে হুর অ্যান্টিসিডেন্ট, মানে আয়ের উপরে বেস করে। আই কি করে, সবসময় এম গ্রহণ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই জন্য ইট ইজ আই হু এম টু ব্লেম। কারেক্ট অপশন হলো বি ফর বাংলাদেশ। ওকে, সো আমরা যদি দেখি 3 হলো। 4 নাম্বার কোশ্চেনটাও একটু দেখি আমরা, সেম টাইপের কোশ্চেন, ওই রুল 2 আওতায় এই কোশ্চেনটা, আমি প্রত্যেকটা রুলের আওতায় 2-3টা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, এটাও তোমাদের পারার কথা। ইট ইজ ইউ, এটা হলো তুমি, হু ইজ রেসপন্সিবল ফর দিস, মানে এই কাজটার জন্য যে দায়ী সে হলো তুমি, এই কাজটার জন্য যে রেসপন্সিবল সে হলো তুমি। আবার দেখো হুর পরে ইজ আছে, এটা ইজের উপরে বেস করে হবে না, এটা হবে কার উপরে বেস করে, ইউ এর উপরে বেস করে, আর ইউ কখনো ইজকে নেয় না, ইউ নেয় আর কে, এই জন্য আনসার হবে বি ফর বাংলাদেশ। ইট ইজ ইউ হু আর রেসপন্সিবল ফর দিস। সি নাম্বার ইট ইজ ইউ, এরপরে হুর প্রয়োজন ছিল। ডি নাম্বার ইট ইজ ইউ হু রেসপন্ড হয় না, সো আনসার হলো বি ফর বাংলাদেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো আমাদের রুল 2টাও শেষ হয়ে গেল। এখন আমরা আসল আরেকটা রুলস আছে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই রুলসটা আমি পড়িয়ে ফেলেছি কিন্তু এইটা সবাই ভুল করে, এবং তোমরা জানো কিনা আমি ঠিক স্মরণ করতে পারতেছি না, খুব সম্ভবত বাংলাদেশ ব্যাংকের এডি অথবা বাংলাদেশ ব্যাংকের অফিসার এই কিন্তু এই কোশ্চেনটা বিআইবিএম দিয়ে দিয়েছে, ঠিক এই রুলসের কোশ্চেনটা বিআইবিএম দিয়ে দিয়েছে। আগে আমি একটু জাজ করতে চাই, এই কোশ্চেনটা তোমরা আনসার করো, আগে আগে একটু দেখতে চাই তারপরে আমি বলবো, আগে দেখতে চাই তারপরে বলবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলাদেশ ব্যাংকের এডি অথবা বাংলাদেশ ব্যাংকের অফিসার, আমি ঠিক স্মরণ করতে পারতেছি না, ঠিক এই কোশ্চেনটাই পরীক্ষায় এসেছে, বিআইবিএম দিয়েছে। ওকে, গালিব নাকি এটা, এগ্রি কোশ্চেন ডি হলো না কেন, ও আমি আগের কোশ্চেনে ডি হলো না কেন, আচ্ছা রেসপন্ড, আমি যেহেতু পরের কোশ্চেনে চলে এসেছি ভাই, আমি দেখলে আগে এক্সপ্লেইন করতাম, এখন এই কোশ্চেনের আনসার করতে হবে, ফার্স্ট গো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনের আনসারটা দেখতে চাই, দেখি কে পারো, এত সময় লাগতেছে কেন। ওকে, আরনুল নাকি এনামুল, আরনুল ইসলাম আনসার করছে, ইশরাত জাহান, ইশরাত আনসার করছে, সুইটি আনসার করছে, আরিফ আনসার করছে, 5টা আনসার পাইলাম, গালিব আনসার করছে, তা এই তোমরা আর আনসার করো না, আর আনসার করো না, কারণ তোমাদের সকলেরই কিন্তু ভুল হচ্ছে। আল্লাহ, আমি এতক্ষণ ধরে কি পড়াইলাম, এই সবাই ভুল বলছে, সবাই বলতেছে বি ফর বাংলাদেশ। উত্তর কি বি ফর বাংলাদেশ হবে? নো, উত্তর বি ফর বাংলাদেশ হবে না, আপনারা তারপরেও বি করতেছেন, সবাই বি। ওকে, এখন আসেন কেন এটা বি হলো না, এর একটা মজার ব্যাখ্যা আছে, কারণ আপনারা সকলেই এই কোশ্চেনটা ভুল করেন, এই জন্য এই রুলসটা আমি একটু আপনাদেরকে গুরুত্বের সাথে শিখাইতে চাই, প্লিজ মন দিয়ে এই রুলসটা শেখেন, খুব কাজে দেবে, কারণ এটা
প্রায় কম্পিটিটিভ এক্সামে দেখা যায়। বিআইবিএম এর ফেভারিট একটা কোশ্চেন। আমি দুইটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এক নাম্বার আমি যদি বলি, সবাই একটু দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর গোয়িং অ্যাব্রোড টুডে। আমি একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল দিব, জাস্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর গোয়িং অ্যাব্রোড টুডে। আর দুই নাম্বার এক্সাম্পলটা আমি যেটা দিতে চাচ্ছি, সবাই একটু দেখেন, করিম ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ অথবা আর গোয়িং অ্যাব্রোড টুডে। ওকে, দুইটা কোশ্চেন আমরা পড়লাম। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর গোয়িং অ্যাব্রোড টুডে, আরেকটা হলো করিম ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ অথবা আর গোয়িং অ্যাব্রোড টুডে। জাস্ট খুব মজার দুইটা এক্সাম কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমি কোনটা আনসার নিব সেটা যদি তোমাদেরকে বুঝাই। তোমাদের মাথায় না সবসময় একটা রুলস মাথায় থাকে, সেই রুলসটা কি? কারণ এটা আমরা অনেকবার পড়াই, ইম্পর্টেন্ট বলে। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এগুলা যদি থাকে এরপরে নাউন হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। ইয়েস, এই রুলসটাই না প্রথম আমি এক্সাম্পলে অ্যাপ্লাই করেছি। সেই প্রথম এক্সাম্পলটা কি একটু দেখো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সবাই একটু দেখো। এই যে ওয়ান অফ কথাটি আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ থাকলে নাউন প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে ইজ নি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ গোয়িং অ্যাব্রোড টুডে, সো ইজটা ঠিক আছে। কিন্তু ভাই আমি একটা কথা বলেছিলাম, রিলেটিভ প্রোনাউন যদি কোনো সেন্টেন্সে থাকে, রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব থাকে, ওই ভার্বটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের উপরে বেস করে হবে না। ওই ভার্বটা কার উপরে বেস করে হবে? রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে। তাই যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন দুই নাম্বার কোশ্চেনটা দেখো, করিম ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ওয়ান অফ আছে, করিম হলো আমার ওই সকল বন্ধুদের মধ্যে একজন, হু ইজ অথবা আর গোয়িং অ্যাব্রোড টুডে, যারা আজকে বিদেশে যাচ্ছে। হুটা কি রিলেটিভ প্রোনাউন না? যখনই রিলেটিভ প্রোনাউন থাকবে তখন তো আমি ইজ হবে না আর হবে, এটা রিলেটিভ প্রোনাউন বলবে না। কে বলবে? রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে এসেছে অ্যান্টিসিডেন্ট। এখানে হুর অ্যান্টিসিডেন্ট কে? ফ্রেন্ডস। ফ্রেন্ডস যেহেতু প্লুরাল এই জন্য এখানে কি হবে? আর হবে। তার মানে তোমরা যেটা জেনেছো, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই চারটা থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। কিন্তু ওই বাক্যে যদি রিলেটিভ প্রোনাউন চলে আসে তাহলে কিন্তু আর ওই রুলসটা না। এই রুলসটা মনে রাখবো, রিলেটিভ প্রোনাউনের উপর পরপরই কোনো ভার্ব থাকলে ভার্বটা তার অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে হয়। এই জন্য এখানে ফ্রেন্ডস আর হবে, এখানে ফ্রেন্ডস না, ওয়ান অফ। এবার মিনিংটা করো, দেখো মিনিং করলেও কিন্তু হয়ে যায়। মিনিংটা কি? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা আর গোয়িং অ্যাব্রোড টুডে, আমার বন্ধু একজন না বন্ধুদের মধ্য থেকে একজন বিদেশে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু বিদেশ একজনকে বোঝাচ্ছে। আর পরের সেন্টেন্সটা দেখো, করিম ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, করিম হলো ওই সকল বন্ধুদের মধ্যে একজন। কোন সকল বন্ধু? যাহারা বিদেশ যাচ্ছে। যাহারা মানে কি? অনেকজন, এই জন্য আর হবে। সো মিনিংও করতে পারো, রুলসও মনে রাখতে পারো। রুলসটা কি? ওয়ান অফ থাকলে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে কি হবে? রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব থাকে ওই ভার্বটা তার অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে হবে। এখানে অ্যান্টিসিডেন্ট ফ্রেন্ডস, ফ্রেন্ডস যেহেতু প্লুরাল এই জন্য এখানে আর হবে। প্লিজ আমি রিকোয়েস্ট করবো, তোমরা বুঝাইতে পারছি কিনা, কারণ তোমরা 17 জন কমেন্টস করেছো, 17 জনই তোমরা বি বলেছো। এটা আমি ব্যথিতও হয়েছি বলতে গেলে। এখন সবাই এ বলতেছে। হ্যাঁ, মুস্তফা এ বলেছে, ওকে। প্রতীক্ষা এ বলেছে। এখন যারা বি বলেছিলে প্লিজ কমেন্টস করো তোমরা বুঝছো কিনা। শি ইজ ওয়ান অফ দোজ গার্লস হুম ইজ অলওয়েজ কমপ্লেনিং। এই হুম তো হইতে পারে না, ভার্ব হল, সাবজেক্ট কোনটা? হু। একটু পরেই তোমাদেরকে দেখাবো। হুম হলো অবজেক্ট, তো একটা ভার্বের আগে তো অবজেক্ট বসে না, ভার্বের আগে সাবজেক্ট বসে, এই জন্য হুম ইজ হবে না, হু ইজ হবে। জুয়েল পারভেজ, ইয়েস স্যার বুঝেছি। ইসরাত উর্মি, বুঝেছি। সুইটি, বুঝেছি স্যার, ভেরি গুড। এখন তাইলে আসি আমরা এখন 1 নাম্বার কোশ্চেনের উত্তর। তাহলে কি কোনটা হবে? 6 নাম্বার কোশ্চেনের উত্তরটা এ হবে না বি হবে? তোমরা তো বলেছিলে বি, কিন্তু না, আনসার হবে কোনটা? আনসার হবে এ নাম্বারটাই সঠিক উত্তর। কেন? সবাই দেখো,
শি ইজ ওয়ান অফ দোজ গার্লস, সে ছিল ওই সকল বালিকার মধ্যে একজন। কোন সকল বালিকা? হু আর অলওয়েজ কমপ্লেইনিং, যাহারা সর্বদাই কমপ্লেইন করতো। তাহলে কমপ্লেইন করতে একজন না অনেকজন, অনেকজন হওয়াতে আর হবে ওই অনেকজনের মধ্যে ওই বালিকাটা একটি। এইভাবে মিনিং করতে পারো। আবার রুলসও চিন্তা করতে পারো। রুলস কি? হু আছে, হুটা হলো রিলেটিভ প্রোনাউন, হুটা হলো রিলেটিভ প্রোনাউন, এই গার্লসটা হলো অ্যান্টিসিডেন্ট। এখন রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব থাকে, ভার্বটা রিলেটিভ প্রোনাউনের উপরে বেস করে হবে না, ভার্ব হবে অ্যান্টিসিডেন্টের উপরে বেস করে। গার্লস যেহেতু প্লুরাল এই জন্য আর ঠিক আছে, এ নাম্বার অপশনটাই সঠিক। বি নাম্বার কেন ভুল? হুর পরে ইজ আছে, হুর উপরে বেস করে হয়নি গার্লস, গার্লস যেহেতু প্লুরাল এই জন্য ইজের জায়গায় কি হবে? আর হবে। আর সি নাম্বারে কেন ভুল? হুম আর, ভাই আরটা হলো ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, আর হুটা হলো সাবজেক্ট, হুমটা হলো অবজেক্ট। সো এই জন্য এখানে আমাকে হুম হইলে হবে না, হু হইলে ঠিক ছিল, হুম হইলে হবে না, হু হইলে ঠিক ছিল। ওকে, সো আনসার হলো এ ফর আমেরিকা, এ ফর আমেরিকা। ওকে, হ্যাঁ গ্লাব খান। সো আমি আশা করি এই রুলসটা তোমাদেরকে আমি বুঝাইতে পেরেছি। ওকে, সো রিলেটিভ প্রোনাউনের 3টা রুল ছিল, আমরা রুল 1 এবং রুল 2 শেষ করে দিয়েছি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু অ্যানাউন্স করি ভাই, আমাদের টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আগামীকাল থেকে প্রতিদিন রাত 10টার সময় আমরা কি করেছি? একটা এডুকেশন আওয়ারের চিন্তা করেছি। তার মানে রাত 10টা থেকে 11টা পর্যন্ত টার্নিং পয়েন্ট তোমাদের ফ্রিলি যেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো পরীক্ষায় আসে ওই সকল টপিকের উপরে আমরা ক্লাস নিব। আজকে 9টায় নিয়েছি, এরপর থেকে রেগুলার রাত 10টার সময় এই ক্লাসটা কন্ডাক্ট হবে। আগামীকাল থেকে মাসের 30 দিনেই, বছরের 365 বলা যাবে না কারণ ঈদের সময় আমাদের ছুটি থাকবে, মানে মাসের প্রত্যেকটা দিন এভরিডে রাত 10টার সময় 10টা থেকে 11টা পর্যন্ত টার্নিং পয়েন্টের টিচারদের সাথে ইনশাল্লাহ তোমাদের খুব ভালো একটা সময় কাটবে। কারণ যে সকল বিষয়গুলো পড়ানো হবে শুধুমাত্র এক্সাম কেন্দ্রিক তোমাদেরকে পড়ানো হবে, এক্সাম কেন্দ্রিক ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হবে। সো আগামীকাল থেকে প্রত্যহ প্রতিটা দিন তোমরা রাত 10টার সময় চোখ রাখবে টার্নিং পয়েন্টের পেজে। ওকে, সো আমাদের রুল 2টা হয়ে গেল এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, এটা রুল 1-এর মধ্যে যে রিলেটিভ প্রোনাউনের পরপরই যদি কোনো ভার্ব থাকে এই ভার্বটি তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এইবার আসো আমাদের রুল 3, যেটা হলো ইউজ অফ হু, হুম অ্যান্ড হুজ। এইটার ব্যবহারটা আমরা একটু দেখব যে এটা আমরা পারি কি না। ইউজ অফ হু, হুম অ্যান্ড হুজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। তানিন, আমি যদি এটা ফ্রি এটা ইয়ে নিতে চাইলে কি নোট নিব? হ্যাঁ, আচ্ছা একটা ইয়ে নিব, সাদা পেজ নিব। আচ্ছা, ইউজ অফ হু, হুম অ্যান্ড হুজ, হ্যাঁ এই 3টার ব্যবহারটা আমি একটু তোমাদেরকে দেখাইতে চাই। এটা কিন্তু সবাই ভুল করো। হ্যাঁ, আমি একটু লিখে দেখাই তোমাদেরকে। ইউজ অফ হু অ্যান্ড হুম, এই দুইটা আমি বেশি দেখাবো। কেন? কারণ হুজটা এটার সাথে কোনো সমস্যা হয় না, কিন্তু হু আর হুম এই দুইটার সাথে খুবই সমস্যা হয়। তো আজকে ইনশাল্লাহ এই বিষয়টা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করতে পারবো এবং এটা প্রায় 95% বা 99% স্টুডেন্টেরই কিন্তু এই টপিকটার একটু দুর্বলতা আছে। হ্যাঁ, সো সেই দুর্বলতা ইনশাল্লাহ আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো আসো আমি 3টে এক্সাম্পল দিই, তোমাদের জন্য সুবিধা হবে। আমি একদম ক্লাসটা যেভাবে নিই সেইভাবেই তোমাদেরকে বুঝাই। হ্যাঁ, একটু দেখো, আমি যদি বলি হু, ভাই হুটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, যে আমরা বলি না সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ। হ্যাঁ, পার্সোনাল প্রোনাউনের যে ভাগগুলা। হ্যাঁ, সো হুটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, এটা একটা সাবজেক্ট। হ্যাঁ, হুটা হলো সাবজেক্টিভ ফর্ম। এর বাংলাটা কি ভাই? বাংলাটা হলো কে বা কারা, যে বা যাহারা, যে বা যাহারা। আচ্ছা, এরপরে হুম, ভাই হুমটা হলো অবজেক্টিভ ফর্ম, হুমটা হলো অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, হুমের বাংলা কি? হুমের বাংলাটা হলো কাকে, কাদেরকে, যাকে বা যাদেরকে। হ্যাঁ, এটা হলো হুমের বাংলা, যাদেরকে। আর হুজ, ভাই হুজটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, হুজটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা পড়েছিলাম না হি, হিম, হিজ, হিজটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, ওইটা আর কি। হ্যাঁ, তাহলে হুজ এর বাংলা কি? কাহার, যাহার বা যাহাদের, কাহার, যাহার বা যাহাদের, যাহাদের, কাহার, যাহার বা যাহাদের, এই 3টা হলো বাংলা মিনিং।
এখন আমরা এই বাংলা অর্থ অনুযায়ী আমরা অনেকেই কি করি, আমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি, কারণ আমরা অবশ্যই তোমাকে মিনিংয়ের উপর অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু এই জায়গায় একটু সমস্যা আছে। আমি 3টে এক্সাম্পল দিই, এই 3টে এক্সাম্পল তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। এই 3টার জন্য আমি 3টে এক্সাম্পল দিচ্ছি, একটু ভালো করে দেখো। হু আর হুমের জন্য। আচ্ছা আরেকটু ক্লিয়ার করি। হু কে বা কারা, যে বা যাহারা, হুম কাকে কাদেরকে যাকে যাদেরকে, আর হুজ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কাহার যাহার যাহাদের যেটির। এখন একটা জিনিস তোমরা জানো কিনা, আমরা অসংখ্যবার তোমাদেরকে জানিয়েছি পজিটিভ অ্যাডজেক্টিভ সর্বদাই কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। তার মানে এই যে হুজ এটা সর্বদাই কি হবে, নাউনের পূর্বে বসবে। সো এটা কিন্তু তোমাদের এক্সামে কোনো রকম কোনো কনফিউশন ক্রিয়েট করে না, কারণ কোনো একটা জায়গায় আমি নাউন পাইলে যা শুধু সেই নাউনের পূর্বে আমি হুজটা বসাবো। পরীক্ষায় তোমাদেরকে যে জিনিসটা প্রবলেম করে বা যে জিনিসটা তোমাদেরকে কনফিউজ করে এবং পরীক্ষায় যে জিনিসটার উপরে বারবার আসে সেটা হলো হু আর হুমের ব্যবহার। সো এই দুইটা ব্যবহার আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি 3টে এক্সাম্পলের মাধ্যমে। সবাই লেখো তাহলে। প্রথম এক্সাম্পলটা লিখতেছি, দ্য ম্যান হু অথবা হুম lives my next door, comma, is a doctor. ওকে, 1 নাম্বার এক্সাম্পল হয়ে গেল। এবার 2 নাম্বার, দ্য ম্যান হু বা হুম, হু অথবা হুম I saw at the conference was a doctor. এইবার 3 নাম্বার, he is the boy who অথবা whom I believe has a good mind. ইনশাল্লাহ সবচেয়ে কনফিউজিং যে টপিকটা সেটা আজকে আমি ক্লিয়ার করতে সক্ষম হব। ওকে, আমি 3টে এক্সাম্পল দিয়েছি, এই 3টে এক্সাম্পল একটু ভালো করে পড়বেন আপনারা, তাহলে আপনাদের জন্য খুব সুন্দর হবে। হ্যাঁ, হ্যাজ আ গুড মাইন্ড। ওকে, আই বিলিভ। আচ্ছা, এখন 3টে এক্সাম্পল আমি একটু বাংলা করবো, সবাই দেখবেন। আমরা তো শুরুতেই হু হুম হুজ 3টার বাংলা শিখেছি। হু মানে কে বা কারা, যে বা যাহারা, হুম কাকে কাদেরকে যাকে যাদেরকে, হুজ কাহার যাহার যেটির। এখন আসো প্রথমটা, আমি যদি একটু পেনটাকে চেঞ্জ করি এবার। হ্যাঁ, সবাই একটু দেখবে। দ্য ম্যান, হ্যাঁ সবাই একটু দেখো। দ্য ম্যান হু বা হুম লিভস মাই নেক্সট ডোর ইজ আ ডক্টর। তাহলে ওই মানুষটা যে আমার বাড়ির পাশে বাস করে, না যাহাকে আমার বাড়ির পাশে বাস করে, যেহেতু হুর ইংলিশ কি, যে বা যাহারা, আর হুমের যাকে যাদেরকে। তাহলে ওই মানুষটা যে আমার বাড়ির পাশে বাস করে, আমরা কখনোই বলি না ওই মানুষটা যাকে আমার বাড়ির পাশে বাস করে। এই জন্য এখানে কি হবে ভাই, হু হবে। দ্য ম্যান হু লিভস মাই নেক্সট ডোর। এবার আছেন 2 নাম্বার, দ্য ম্যান হু বা হুম আই স এট দ্য কনফারেন্স। ওই মানুষটি যে আমি দেখেছিলাম বা যাকে আমি কনফারেন্সে দেখেছিলাম ওয়াজ আ ডক্টর। তাহলে ওই মানুষটি যে আমি কনফারেন্সে দেখেছিলাম নাকি যাকে আমি কনফারেন্সে দেখেছিলাম, যাকে। সো যাকে মানে কি, যাকে ইংলিশটা হলো হুম, এই জন্য দ্বিতীয় বাক্যে হুম হবে। এবার আসো তৃতীয় বাক্যটা, হি ইজ দ্য বয়। এই হলো ওই বালক, হু বা হুম যে বা যাকে, আই বিলিভ আমি বিশ্বাস করি, হ্যাজ আ গুড মাইন্ড। এই হলো সেই বালক যে আমি বিশ্বাস করি ভালো মন আছে, না যাকে আমি বিশ্বাস করি ভালো মন আছে। প্লিজ একটু আনসার করতে হবে, যে আমি বিশ্বাস করি ভালো মন আছে, না যাকে আমি বিশ্বাস করি ভালো মন আছে। প্লিজ 3 নাম্বারটা আনসার করতে হবে, তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, দ্রুত করতে হবে। হ্যাঁ, শুধু 3 নাম্বারটার আনসার বলো, হু হবে না হুম হবে। শুধু 3 নাম্বার অপশনের আনসার করতে হবে, হু হবে না হুম হবে। সালমান হুম ইউজ বলেছে, আলী আকবর হু বলেছে। 2 জনের আনসার পাইছি 2 রকম, তোমাদেরকে তাড়াতাড়ি আনসার করতে হবে। প্রথমটা হু হবে, দ্বিতীয়টা হুম হবে, 3 নাম্বারটা হু হবে না হুম হবে। সুইটি বলেছে হুম হবে, মোস্তফা বলেছে হুম হবে, মোল্লা আনোয়ার পারভেজ হুম হবে, যাকে যেহেতু বুঝাচ্ছে। ওকে, হুম হবে। প্রত্যয় বলেছে হুম হবে, ইসলাম বলেছে হুম হবে। এই তো একটা আনসার পাইছি, আলী আকবর বলেছে হু হবে, সংগ্রাম বলছে হুম হবে, শামীম বলছে হুম হবে, মোস্তফা হুম, জুয়েল পারভেজ হুম। ওকে, এখন আসো ভাই, তোমাদের আমি বললাম না, শোনো না, এই প্রথমটা হু হবে ঠিক আছে,
দুই নাম্বারটা হুম হবে ঠিক আছে, আর তিন নাম্বারটা মিনিং করলে সবার কাছে হুম মনে হবে। হি ইজ দ্য বয় হুম আই বিলিভ, যে আমি বিশ্বাস করি না, যাকে আমি বিশ্বাস করি ভালো মন আছে। এই জন্য না তোমরা সবাই হুম দিয়েছো, কিন্তু বিশ্বাস করো এখানে হুম হবে না, এই বাক্যে হু হবে। এই বাক্যে হুম হবে না, অবাক হওয়ার কিছু নেই, এই বাক্যে হু হবে। কেন হু হবে সেটা যদি আমি তোমাদেরকে একটু বলি, সবাই একটু শোনো। হি ইজ দ্য বয়, এই হলো সেই বালক। হু আই বিলিভ হ্যাজ আ গুড মাইন্ড, নাকি হুম আই বিলিভ। একটা জিনিস মনে রাখবা, এই যে আই বিলিভ এটা হলো বাক্যের এক্সট্রা অংশ। এই এক্সট্রা অংশকে যে তুলে দিই আমরা, এটা হলো বাক্যের এক্সট্রা অংশ। এই এক্সট্রা অংশকে মনে করো আমি হাত দিয়ে ধরে রাখছি, এটা দেখা যাবে না। এইবার দেখো তো এই যা বাক্যে কি হবে, হি ইজ দ্য বয়। এবার বলো ভাই, হু হ্যাজ আ গুড মাইন্ড না হুম হ্যাজ আ গুড মাইন্ড? এইবার কিন্তু আর হুম আসবে না, এবার আসবে কি হু আসবে। তাহলে এই যে আই বিলিভ এটা হলো বাক্যের অতিরিক্ত অংশ, এটা কিন্তু বোঝা আমার জন্য একটু টাফ। এই জন্য পরীক্ষায় যখন হু বা হুমের কোশ্চেন হয় তখন তোমরা শুধু মিনিংয়ের ওপরে বেস করে আনসার করবে না। আমি একটা শর্টকাট টেকনিক বলতেছি, এই শর্টকাট টেকনিকটাও তোমরা মাথায় রাখবে, তাহলে দেখবা হু আর হুম এই দুইটার ব্যবহার কখনো ভুল হবে না। সেই টেকনিকটা কি আমি তোমাদেরকে একটু বলবো। দেখো টেকনিকটা যদি আমি একটু লিখে দিই, এক নাম্বার টেকনিকটা হলো, তুমি যদি কোনো জায়গায় ঠিক ভার্ব আছে, ভার্বের ঠিক পূর্ব মুহূর্তে হু বা হুমের দরকার। কোন একটা জায়গায় ভার্ব আছে, ভার্বের ঠিক পূর্বে হু অথবা হুম দরকার, তুমি চোখ কান বন্ধ করে তুমি ভার্বের পূর্বে কি বসাবে, হু বসাবে। এর লজিক আছে। লজিকটা কি ভাই, হুটা হলো সাবজেক্ট, আর আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট বসে, ভার্বের পরে অবজেক্ট বসে। এই জন্য ভার্বের পূর্বে হু হবে, ভার্বের পরে হুম হবে। তাহলে আমি তিনটা শর্টকাট রুলস বলবো। এক নাম্বার রুলস, কোনো জায়গায় ভার্ব আছে, ভার্বের পূর্বেই হু দরকার বা হুম দরকার, কি বসাবা, সর্বদাই হু বসাবা, কোনো কিছু চিন্তা করবা না। ওই যে এর আগে একটা যে কোশ্চেনটা করলাম যে হুম না বলে হু বললাম, ভার্বের পূর্বে সর্বদাই হু হবে। রুল 1 শেষ। এবার আসো রুল 2। ভাই তুমি কোনো একটা জায়গায় সাবজেক্ট পেয়েছো, সাবজেক্টের ভার্বও পেয়েছো, তুমি আবার একটা সাবজেক্ট পেয়েছো, সেই সাবজেক্টেরও ভার্ব পেয়েছো। ভাই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাহলে এখন এই মাঝখানে কি বসবে, তখন এই মাঝখানে হুম বসবে। কারণ কি, কারণ হলো সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, আমার এক্সট্রা কোনো ভার্ব নেই, সো হুম বসবে, অবজেক্ট বসবে, এক্সট্রা ভার্ব থাকলে হু বসবে। তাহলে রুল 2 শেষ। রুল 1 কি ছিল, ভার্বের ঠিক পূর্বে হু বা হুম দরকার হইলে শুধু হু বসাবো। রুল 2, আমার সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, ওই জায়গায় হুম হবে। রুল 3 ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, আপনি কোন একটা জায়গায় সাবজেক্ট পেয়েছেন, সাবজেক্টের ভার্ব পেয়েছেন, আপনি আবার সাবজেক্ট পেয়েছেন, আবার ভার্ব পেয়েছেন, ভাই এক্সট্রা আরেকটা ভার্ব পেয়েছেন, এই ভার্বের জন্য এই জায়গায় আপনাকে কি বসাইতে হবে, হু বসাইতে হবে। প্লিজ একটি স্ক্রিনশট দিয়ে নেবেন এই তিনটা শর্টকাটে। যদি এটা মেড বাই সুমন, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি এটা অ্যাপ্লাই করে থাকি, এটা আমারই তৈরি। সবাই আসে। তাহলে কি ছিল রুলসটা, শর্টকাটটা? এটা কোন ক্ষেত্রে, ইউজ অফ হু অ্যান্ড হুমের ক্ষেত্রে। আমরা কি পাইলাম, যে কোনো একটা জায়গায় ভার্ব আছে, ভার্বের ঠিক পূর্বে হু বা হুম দরকার, আমি শুধু হু বসাবো। ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, এক্সট্রা কোনো ভার্ব নেই, আমি হুম বসাবো। 3 নাম্বার রুলস, ভার্ব আছে সেই ভার্বের সাবজেক্ট আছে, ভার্ব আছে সেই ভার্বের সাবজেক্ট আছে, এক্সট্রা আরেকটা ভার্ব আছে, ওই ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসাবো, হু বসাবো। তাহলে এখন আসেন আমরা যে 3টে এক্সাম্পল লিখেছিলাম, এই 3টে এক্সাম্পল আমি একটু এখন ক্লিয়ার করার চেষ্টা করি। সবাই আসেন। দ্য ম্যান হু বা হুম লিভস, ভাই এই যে দেখেন 1 নাম্বার রুলস, লিভস এটা হলো ভার্ব, আর ঠিক ভার্বের পূর্বে হু বা হুমের প্রয়োজন হইলে কোনটা নিব, হু নিব। এবার আসেন 2 নাম্বার রুলস, দ্য ম্যান হু বা হুম আই স এট দ্য কনফারেন্স ওয়াজ দ্য ডক্টর। ভাই দেখেন এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, এই যে ওয়াজ এটা একটা ভার্ব, ডাক্তার কে ছিল, দ্য ম্যান এটা সাবজেক্ট, তাহলে দ্য ম্যান সাবজেক্ট, ওয়াজ ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। আবার দেখেন আই স সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তার মানে এখানে কি বসবে, হুম বসবে। এইবার আসেন 3 নাম্বারটা, যেটা আপনি ভুল করবেন এবং পরীক্ষায় পড়বে আসবে, সেটা একটু দেখাচ্ছি আমি। সবাই দেখেন, হি ইজ দ্য বয়, ভাই ইজ এটা হলো আমার ভার্ব, হি এটা হলো আমার সাবজেক্ট, হি ইজ দ্য বয় হু বা হুম আই বিলিভ, এই যে আই এটা হলো আমার সাবজেক্ট, বিলিভ এটা হলো আমার ভার্ব। ভাই সাবজেক্ট ভার্ব,
সাবজেক্ট ভার্ব, আবার হ্যাজ আ গুড মাইন্ড, হ্যাজ, এটা হলো আমার একটা ভার্ব। তাহলে দেখেন এটা কোন রুলসের মধ্যে পড়ছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, আবার একটা ভার্ব। এই ভার্বের জন্য আমাকে হু নিতে হবে, হু নিতে হবে, নট হুম। এই ছিল ভাই হু আর হুমের যে কনফিউজিং ফ্যাক্টরটা, সেটা আমি একটু তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করলাম, এক্সপ্লেইন করার চেষ্টা করলাম। প্লিজ একটু আমাকে বলো, খুশি করার জন্য না, আসলে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা, বা এই অ্যাপ্রোচটা এটা অ্যাপ্রিসিয়েবল কিনা। আমি আরো একটু এক্সাম্পল দিব। আচ্ছা, আরেকটু এক্সাম্পলের পরে তোমাদের কাছে শুনবো। এখন জাস্ট একটু বলো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। মোল্লা আনোয়ার পারভেজ স্যার, এখন ক্লিয়ার। থ্যাংক ইউ আনোয়ার পারভেজ। বেশ টাফ একটা জিনিস, অন্যদের কমেন্টস প্রত্যাশা করতেছি। এরপরে আমি এই টপিকটার উপর অনেকবার কোশ্চেন এসেছে, বাংলাদেশ ব্যাংকের এডিতে এসেছে, বাংলাদেশ ব্যাংকের অফিসার এসেছে, কম্বাইন্ড সিনিয়র অফিসারে এসেছে। ওকে ওকে, হ্যাঁ, ইশরাত উম্মে থ্যাংক ইউ আপু। ওকে জুয়েল থ্যাংক ইউ। শামিম 3 নাম্বার এ দা বয় কি সাবজেক্ট নয় স্যার? এই হি ইজ দ্য বয়, ভার্বের পরে তো সাবজেক্ট হয় না ভাই, ভার্বের পরে তো অবজেক্ট হয়। সে হয় একজন বালক, সে হয় কি? সে হয় বালক। ছোটবেলায় পড়েছিলাম কি দিয়ে উত্তর পাইলে অবজেক্ট, ওটা তো অবজেক্ট, সাবজেক্ট না। ওকে, ঈশান রয় স্যার ক্লিয়ার। প্রত্যয় পল থ্যাংক ইউ। সোহেল রানা, BM সালমান, হ্যাঁ, সুভাষ ক্লিয়ার স্যার। মোস্তফা ওকে। এইবার তাইলে আসো মূল কোশ্চেনে চলে যাই, এর উপরে বেস করে কি কি কোশ্চেন এসেছে। তবে এটা যেহেতু অনেক বেশি কনফিউজিং, এই জন্য আমি আরো কিছু প্র্যাকটিস দিয়েছি, তারপরে আমি কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, ওকে। আসিফ স্যার, আমার বাসা নড়াইলে, আপনার সাথে দেখা করতে চাই, চলে আসো। আমার অফিসটা হলো তোমার আশ্রম রোডে রবির বিল্ডিং এর 2 তলায়, চলে আসবা। হ্যাঁ, আশ্রম রোডে রবির বিল্ডিং এর 2 তলায় আমার নড়াইলে পোস্টিং, ওখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি। গট ইট। ওকে, এখন চলে আসো তাইলে। আমি এখন এটার কোশ্চেনটা আমি একটু দেখতে চাই, কোশ্চেনটা একটু দেখতে চাই। একটু দাঁড়াও, আমি আরেকটু প্র্যাকটিস দিব। তানিন একটুখানি ভাই আসতে, নোট থেকে এখন ওখানে যাব, কিসে যাব সেটা? ওকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিকটা, ইউজ অফ হু, হুম অ্যান্ড হুজ। আচ্ছা, তাহলে এটার একটু ব্যবহার। হু আর হুমটাই মূল, হুজটা বড় কথা না। ওকে, এখন আসো। আমি 6টা কোশ্চেন দিয়েছি, একটু ছোট হয়ে গেছে বোধহয়। আচ্ছা, যাই হোক, একটু দেখো, আমি 2টা কোশ্চেন জাস্ট পড়াবো তোমাদেরকে, তোমাদের বোঝানোর জন্য। এই 6টা কোশ্চেন একটু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু যদি বলতা, আমার কাছে কেন যদি খুব ছোট মনে হচ্ছে। 6টা কোশ্চেন তুমি যদি দেখতে পাও এবং এই 6টা কোশ্চেন যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে ইনশাল্লাহ হু আর হুম জীবনে তোমাদের প্রবলেম হবে না। এই 6টা কিন্তু কোনো পরীক্ষার কোশ্চেন না, এটা আমি নিজে তৈরি করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমাদেরকে আরো একটু এক্সপ্লেইন করতে পারি। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে একটু বলো তো ভাই, এটা একটু দেখা যাচ্ছে কিনা? তাহলে আমি এক্সপ্লেনেশনে যাবো, না হলে আমি কোশ্চেনে চলে যাব, কারণ দেখা না গেলে তো আর এক্সপ্লেইন করে লাভ নেই। দেখতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, যেহেতু একজন আরেকজন দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমি 6টাই ব্যাখ্যা করি, দেখো তোমাদের কত ভালো লাগে। প্রথমটা আমি এক এক করে পড়ি, সবাই একটু দেখো প্লিজ। চার্লি চ্যাপলিন ওয়াজ আ কমেডিয়ান। ভাই, চার্লি চ্যাপলিন সে একজন কমেডিয়ান ছিল। হু বা হুম ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভি, যে মূলত সাইলেন্ট মুভির জন্য বিখ্যাত। এখন আসলে এখানে হু হবে না হুম হবে? এই ওয়াজটা ভার্ব না? রুল 1 মনে পড়ে কিনা? ঠিক ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট থাকলে কি বসে? হু বসে। আমি একটু রুল 3টা তোমাদেরকে লিখে দিই, সবাই একটু দেখো। ভার্বের পূর্বে কি বসবে? হু বসবে। 2 নাম্বার, সাবজেক্ট আছে ভার্ব আছে, আবার সাবজেক্ট আছে ভার্ব আছে, এর মাঝে কি বসবে? এর মাঝে হুম বসবে। আর 3 নাম্বারটা, সাবজেক্ট আছে ভার্ব আছে, আবার কি হবে ভাই? সাবজেক্ট আছে ভার্ব আছে, নতুন আরেকটা ভার্ব আছে, এই ভার্বের সাবজেক্ট হিসাবে কি বসবে? হু বসবে। এই ছিল আমার 3টা শর্টকাট। এখন আসলে এই 3টা শর্টকাটের উপরে বেস করে আমি আনসার করব। বি নাম্বার, দ্য প্রিন্সিপাল রিজন, প্রধান কারণ, ফর আওয়ার ফেইলর, আমাদের ব্যর্থতার প্রধান কারণ, was quite apparent to those, আমাদের ব্যর্থতার প্রধান কারণ তার কাছে সুস্পষ্ট, who বা whom, যে বা যাদেরকে, we had brought into the venture, যে বা যাদেরকে আমরা আমাদের এই ভেঞ্চারে এনেছিলাম, তাদের কাছে আমাদের ব্যর্থতার কারণগুলা পরিষ্কার। এখন আসো, the principal reason for our failure was,
এই ওয়াজটা হলো ভার্ব, দ্য প্রিন্সিপাল রিজন এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট আছে ভার্ব আছে। এবার আসো হু বা হুম উই হ্যাড ব্রট, ভাই উইটা হলো সাবজেক্ট, হ্যাড ব্রট এটা কিন্তু একটা ভার্ব, ব্রট হ্যাড দুইটা ভার্ব, কিন্তু হ্যাড ব্রট একটা ভার্ব। সো সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব 2 নাম্বার রুলসের মধ্যে পড়েছে, এই জন্য এখানে কি হবে হুম হবে। এইবার আসো 3 নাম্বার কি বলতেছে, হি ওয়াজ দ্য অথর, এই হলো সেই লেখক, হু বা হুম আই বিলিভড, যে বা যাকে আমি বিশ্বাস করেছিলাম, ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য 21শে অ্যাওয়ার্ড, এই হলো সেই লেখক যাকে আমি বিশ্বাস করেছিলাম 21শে অ্যাওয়ার্ড পাবে। এখন আসো ভাই হি ওয়াজ, হিটা হলো সাবজেক্ট, ওয়াজটা হলো ভার্ব, সাবজেক্ট আছে ভার্ব আছে। আই বিলিভ, বিলিভটা হলো ভার্ব, আই হলো সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, এখানেও আবার সাবজেক্ট ভার্ব, পরবর্তীতে ওয়াজ এটা আরেকটা ভার্ব না, তাহলে দেখো তো কোন রুলসের মধ্যে পড়লো, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, এক্সট্রা আরেকটা ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব পরে আবার ভার্ব, তার মানে রুলস 2 না 3, কোনটা 3 নাম্বার রুলস, এই জন্য কি হবে এখানে হু হবে। তোমরা মিনিং করলে কিন্তু হুম হবে। এই হলো সেই লেখক যে আমি বিশ্বাস করি না, যাকে মনে হবে যাকে, যাকে ইংলিশ হুম, কিন্তু এখানে হুম হবে না, কারণ পরবর্তীতে ওয়াজ আছে। এই যে আই বিলিভ এটা হলো এক্সট্রা অংশ, এটা ঢেকে পড়ো তোমার কাছে ওয়াজ মনে হবে। সো এই স্ট্রাকচারটা তোমরা একটু দেখতে পারো। নো হ্যাড ব্রট দুইটা না একটা ভার্ব, যদি ব্রট আগে হ্যাড পড়ে তখন দুইটা ভার্ব, হ্যাড ব্রট পাস্ট পারফেক্ট টেন্স একটা ভার্ব। এবার আসো ইট ইজ হি, এই হলো সেই ব্যক্তি, হু বা হুম আই নো, যে বা যাকে আমি চিনি, ইজ আ ভেরি গুড বয়, এই যে একটু আগে বুঝলাম এই হলো সেই বালক যাকে আমি ভালো বাচ্চা হিসাবে চিনি। ভাই ইট ইজ সাবজেক্ট ভার্ব, আই নো সাবজেক্ট ভার্ব, পরে আবার আরেকটা ভার্ব, এই ভার্বের জন্য হু হবে। এবার আসো নাম্বার কোশ্চেন, হি ডিডেন্ট নো, সে জানে না, হু বা হুম কে বা কাদেরকে, হি উড টেক টু দ্য পার্টি, কাকে বা কাদেরকে, কে বা কাদেরকে পার্টিতে নিতে হবে এটা সে জানে না। তাহলে ভাই হি ডিডেন্ট নো, এই ডিডেন্ট নো এটা কিন্তু দুইটা ভার্ব না একটা ভার্ব, তাহলে ভার্ব পাইলাম সাবজেক্ট পাইলাম। আবার হি উড টেক, এই হিটা সাবজেক্ট, উড টেক একটা ভার্ব, তাহলে ভাই সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি, সাবজেক্ট পেয়েছি ভার্ব পেয়েছি, এক্সট্রা কোনো পেয়েছি ভার্ব পেয়েছি, এক্সট্রা কোনো ভার্ব নাই। রুল 2 সাবজেক্ট ভার্ব এক্সট্রা কোনো ভার্ব নাই, তার মানে এখানে কি হবে এখানে হুম হবে। এরপরে দ্য পিপল উইথ হু বা হুম আই ওয়ার্ক, ওই মানুষ যে বা যার সাথে আমি কাজ করি, আর ভেরি নাইস তারা খুবই ভালো, যে মানুষ যার সাথে বা যাকে আমি কাজ করি তাহারা খুবই ভালো। তাহলে ভাই দ্য পিপল উইথ হুম আই ওয়ার্ক, এখন আসো দ্য পিপল আর ভেরি নাইস, তাহলে আরটা হলো ভার্ব, দ্য পিপল হলো সাবজেক্ট। এবার আই ওয়ার্ক, আইটা হলো সাবজেক্ট, ওয়ার্ক হলো ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তার মানে রুল 2, তার মানে এখানে কি হবে হুম হবে। এই হলো 6টা প্র্যাকটিস আমি দেখিয়েছি। এইবার আসো রিয়েল এক্সাম কোশ্চেন, দেখি কি বলতেছে। রিয়েল এক্সাম কোশ্চেনে আমরা একটু চলে যাই ভাই। 8 নাম্বার কোশ্চেন, এটা প্রথমত আসে হলো আইবি এর এমবিএ তে, এরপরে এটা ঢাকা ব্যাংকের এমটিওতে এসেছিল, এরপরে একটা সরকারি ব্যাংকের পরীক্ষাতেও এসেছিল, এই জন্য এইটা আমি দিয়েছি। এই কোশ্চেনটা আইবি এর এমবিএ তে প্রথম আসে, তারপরে একটা প্রাইভেট ব্যাংকের এমটিওতে এসেছে, এরপরে গভর্নমেন্ট ব্যাংকেও এটা এসেছে। সো আসো তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করব। আগে আমি দেখতে চাই, আচ্ছা আগে আমি একটু মিনিং করব, তারপর আমি তোমাদের কাছ থেকে আনসার নিতে চাই। সবাই একটু দেখো, দ্য সিইও অফ ডেল্টা ফোন কোম্পানি, ডেল্টা ফোন কোম্পানির সিইও ইন্টারভিউ নিয়েছিল, ডেল্টা ফোন কোম্পানির সিইও ইন্টারভিউ নিয়েছিল, সেভারেল ক্যান্ডিডেটস অনেকগুলা ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়েছিল। হু শি থট যাদেরকে সে ভেবেছিল বা যে সে ভেবেছিল, হ্যাড দ্য এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা আছে, অ্যান্ড কোয়ালিফিকেশন যোগ্যতা আছে, দ্য পজিশন রিকোয়ার্ড ওই পজিশনের জন্য প্রয়োজন মতো যোগ্যতা আছে, কোয়ালিফিকেশন আছে। তাহলে ডেল্টা ফোন কোম্পানির সিইও বিভিন্ন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়েছিল, যে সে ভেবেছিল বা যাদেরকে সে ভেবেছিল ওই পোস্টের জন্য যথেষ্ট পরিমাণ যোগ্যতা আছে। এখন তোমাদেরকে আনসার করতে হবে কোন অপশনটা, আমি আনসার দেখতে চাই। 85 জন আছো, 85 জনকেই আনসার করতে হবে।
দ্রুত 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 কোন অপশনটা আনসার? ফার্স্ট গো। 8 নম্বরের আনসারটা আমি দেখতে চাই। আর তোমাদেরকে বললাম আগামী কাল থেকে প্রতিদিন রাত 10টায় প্রতিদিন রাত 10টার সময় টার্নিং পয়েন্টের পেজে তোমাদের কল্যাণার্থেই একদম পুরা কম্বাইন্ড সিনিয়র অফিসার 2022 কম্বাইন্ড অফিসার, কম্বাইন্ড ক্যাশ অফিসার, এটার পূর্ব পর্যন্ত আমাদের এই লাইভ ক্লাসটা চলতে থাকবে প্রতিদিন রাত 10টা থেকে 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত। সুইটি আনসার করেছে এ, কিন্তু মনীষা আনসার করেছে বি। ওকে, ফরাদ এ, মোল্লা এ, সালমান বি। ওকে, ট্রাভেলার বিএইচ এ, আশরাফুল আলম এ, ঈশান রয় এ। ওকে ওকে, মন্ডল এমডি সংগ্রাম হোসেন, সে বলতে চাচ্ছে হু হবে, দ্যাট মিনস বি হইতে চাচ্ছে। ফরাদ বলল এ ফর আমেরিকা। ওকে ফরাদ, হয়তো আমার পরিচিত, ক্লাসে এভাবে পড়ানো হয়। সোহেল আবার বলেছে বি ফর বাংলাদেশ। ওকে, এখন এ হবে না বি হবে, এটা আমি এখন সলভ করব। সজিদ বলতে চাচ্ছে হু, আপন বলতে চাচ্ছে বি ফর বাংলাদেশ। ওকে, ভেরি গুড। এই কমেন্টসগুলো না দরকার, এই কমেন্টসগুলো দেখলে ভালো লাগে, কারণ মনে হচ্ছে আমি বুঝাইতে পারছি। মোর দেন 80% আনসার বলেছে বি, অনলি ফর 20% বলছে এ। আনসার হবে বি ফর বাংলাদেশ। ইয়েস, তার মানে আমি এটা বুঝাইতে সক্ষম হয়েছি। থ্যাংক ইউ। কেন? এখন আসো আমি এক্সপ্লেইন করব। দ্য সিইও অফ ডেল্টাফোন কোম্পানি, ডেল্টাফোন কোম্পানির সিইও ইন্টারভিউ নিয়েছিল। তার মানে কি, এই যে ইন্টারভিউ, এটা হলো আমার ভার্ব। এর সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো সিইও অফ ডেল্টাফোন কোম্পানি। তাহলে একটা সাবজেক্ট পাইলাম, একটা ভার্ব পাইলাম। এবার আসো, সেভারাল ক্যান্ডিডেটস এর ইন্টারভিউ নিয়েছিল। হু শি থট, যাদেরকে সে ভেবেছিল। তাহলে আবার সেটা হলো আমার সাবজেক্ট, আর থটটা হলো আমার ভার্ব। পরবর্তীতে হ্যাড দ্য এক্সপেরিয়েন্স, এই হ্যাডটা কি আর একটা ভার্ব না? এই সাবজেক্ট ইন্টারভিউ হলো ভার্ব, সাবজেক্ট হলো সিইও, থট হলো ভার্ব, সাবজেক্ট হলো সি, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে। এই পরে আরেকটা ভার্ব আছে না? 3 নাম্বার রুলস, ভার্ব আছে সাবজেক্ট আছে, ভার্ব আছে সাবজেক্ট আছে, পরে আরেকটা ভার্ব আছে। তার মানে কি হবে? হু নিতে হবে, হুম হবে না। এই জন্য হুম হবে না। আর হুইস তো বস্তুর ক্ষেত্রে হয়, আমরা কি জানি? ব্যক্তির ক্ষেত্রে হু হবে, আর বস্তুর ক্ষেত্রে হুইস হবে। সো হুইসও হবে না। আর এখানে শি থট, হু তো কখনো হয় না, হু শি থট। এই জন্য আনসার বি ফর বাংলাদেশ। তোমরা অনেকেই কারেক্ট আনসার করেছো, থ্যাংকস আ লট। হ্যাড আই, একটাই এক্সট্রা ভার্ব আছে, হু হবে। ইয়েস ইয়েস, হ্যাড, ভেরি গুড। চৌধুরী বৃষ্টি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে। পরবর্তীতে যেহেতু হ্যাড একটা এক্সট্রা ভার্ব, সাবজেক্ট ভার্ব আবার একটা ভার্ব, এই জন্য এখানে হু হবে। ভেরি গুড। ওকে, আর এটা ছিল আমাদেরকে প্রথম আইবিএর এমবিএ, এটা আবার ঢাকা ব্যাংকের এম2 খুব সম্ভবত। এরপরে হলো একটা সিনিয়র অফিসার এসেছিল। এইবার আসো, পরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা যদি আমি দেখি, এটা আমি ইয়েতেও দিয়ে দিয়েছিলাম, হু ওয়াজ দ্য অথর, এটা আমি দিয়ে দিয়েছিলাম। প্লিজ, এই যে বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন, এটা বাংলাদেশ ব্যাংক এডি, একটু আগে 2018 সালের কোশ্চেন, কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডিতে এটা এসেছিল। আচ্ছা, তাহলে দেখি এটা আমরা পারি কিনা। আবারও তোমাদের কাছ থেকে আনসার নিব, আমি একটু মিনিংটা করি। প্লিজ ভোট ফর দ্য মেম্বার, দয়া করে ওই মেম্বারকে ভোট দিও। হু, আমি এ নাম্বার অপশন দিয়ে পড়তেছি। প্লিজ ভোট ফর দ্য মেম্বার, দয়া করে ওই মেম্বারকে ভোট দিবা। হুম ইউ বিলিভ, যাকে তুমি বিশ্বাস করো, হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার ভিলেজ। মানে তুমি ওই মেম্বারকেই ভোট দিবা যাকে তুমি বিশ্বাস করো সে আমার গ্রামের জন্য অনেক কিছু করেছে। আবার তোমাদের টার্ন, বলতে হবে কোন অপশন উত্তর। তোমাদের টার্ন। এটা বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন, খুব সম্ভবত 2018 সালের এডির কোশ্চেন। দ্রুত আনসার করতে হবে। 10 নম্বরের উত্তর কোনটা হবে? ফার্স্ট। এবং আবারও বললাম, প্রতিদিন রাত 10টা থেকে 11টা পর্যন্ত তোমরা টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবে, এবং ইনশাল্লাহ এভাবে অনেক ইম্পর্টেন্ট ইস্যুসগুলো তোমরা জানতে পারবে। ওকে, আমি আনসার পেয়েছি। আসিফ আফনান আনসার বলতে চাচ্ছে বি ফর বাংলাদেশ। ওকে, হু ইউ বিলিভড। আচ্ছা, সোহেল বি ফর বাংলাদেশ। সুইটি বলতে চাচ্ছে বি। ঈশান বি। মোর্শেদ বি। সুইটি বি। ফরাদ বি। গালিব খান বি। সাজিদ সেও বলতে চাচ্ছে বি। ওকে, ইশরাত ইনামুল বি। ভেরি গুড, তুমি অনেক ভালো। আমি মানে এই তো ভালো লাগতেছে যে তোমরা শিখেছো জিনিসটা। ইয়েস, এটা অনেকেই ভুল করে। সো আসো, দেখো এখন হয়ে গিয়েছে। প্লিজ ভোট ফর দ্য মেম্বার্স, দয়া করে তাকে ভোট দিও। তোমরা জানো এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ইউ উজ্জ্ব থাকে, ইউ। তার মানে প্লিজ
ইউ ভোট ফর দ্য মেম্বার, তাহলে ভোটটা হলো আমার ভার্ব, ইউটা হলো আমার সাবজেক্ট। ওকে, এবার আসো এ নাম্বার অপশন বলতেছি, হুম ইউ বিলিভ, ইউটা হলো আমার সাবজেক্ট, বিলিভটা হলো আমার ভার্ব। পরবর্তীতে আবার হ্যাজ ডান, এই হ্যাজ ডানটা কি আবার একটা ভার্ব না? যেহেতু এটা একটা ভার্ব তাহলে হু হবে, হু। তাহলে আমরা হুমটা বাদ দিব। এখন একটা কথা আছে, এই হুম বাদ দ্যাট বাদ, আমি হু নিব, কিন্তু ভাই হু তো দুই জায়গায় আছে, এই বিতেও হু আছে, আবার তোমরা খেয়াল করেছো কিনা ডিতেও তো হু আছে। এই হু ইউ বিলিভ, আর এটাতে আছে হু ইউ বিলিভ, দুইটাতেই তো হু আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ভার্বে। এখানে বিলিভ অতীতকাল, এটা বিলিভ প্রেজেন্টে। এখন প্রেজেন্ট হবে না পাস্ট হবে, এটা কোশ্চেনে মানে কোশ্চেন বলে দেবে। ওই জায়গায় প্রেজেন্ট আছে না পাস্ট আছে। প্লিজ ভোট ফর দ্য মেম্বার, ভোট প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আবার হ্যাজ ডান, এটাও তো প্রেজেন্টে আছে। তাহলে যেহেতু বাক্যে আরো অংশগুলা প্রেজেন্টে আছে, এই অংশটা পাস্ট করার প্রয়োজন নাই, এই জন্য বি না হয়ে ডি হবে। এটা বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন, তোমরা কিন্তু বি বলেছিলে, ডি কেউ খেয়ালই করো নাই, কিন্তু বিতে আছে বিলিভড আর ডিতে আছে বিলিভ। এখানেও হু আছে, এখানেও হু আছে, পার্থক্যটা টেন্সে। সো সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্টে তৈরি, এই জন্য প্রেজেন্টটা নিব। সো আনসার বি ফর বাংলাদেশ না হয়ে আনসার হবে ডি ফর ঢাকা। প্লিজ একটু রেসপন্স করতে হবে, আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? প্রীতম, ওকে, ভেরি গুড, একটু করো যে তোমরা বুঝছো কিনা। খান, আচ্ছা এটা কি গিলাপ খান নাকি গালিব খান? তুমি একটু বাংলায় লিখে দেখাও তো আমাকে। গালিব খান একটু বাংলায়। ওরে বাবা, আমার উপরে এত রাগ কেন ভাই? আনসার তো ডি হবে, বলার কিছু নাই, যেটা উত্তর। বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন, বাংলাদেশ ব্যাংকের এডির কোশ্চেন। ওকে, আচ্ছা এরপরে চলে আসো, আমরা পরের কোশ্চেনটা চলে আসি। এইবার আমি একটু ওই যে হু শিখলাম, হুম শিখলাম, এবার হুজের একটা এক্সাম্পল দেবো। এটা নন ক্যাডারের একটা কোশ্চেনে এসেছে, কারণ ব্যাংকে হু আর হুম থেকেই কোশ্চেন আসে। সো হুজ এটা একটা নন ক্যাডারের কোশ্চেন, এরকম একটা আমরা এক্সাম্পল দিই, দেখো কি বলতে চাচ্ছে। আচ্ছা এখানে একটা আরেকটা অপশন ছিল নো ইরোর একটা অপশন ছিল, হ্যাঁ, ওর নিচে ই ছিল, নো ইরোর। আচ্ছা এখন একটু দেখি আমরা এটা পারি কিনা, সবাই দেখো। হ্যাঁ, ডু ইউ নো দ্য স্টুডেন্ট, তুমি কি ওই ছাত্রকে চেনো? হুজ বুক ওয়ার স্টোলেন, যার বই চুরি হয়ে গিয়েছিল। ভাই তুমি কি ওই ছাত্রকে চেনো যাহার বই চুরি হয়ে গিয়েছিল? এখন ডু ইউ নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে ডু বা ডাজ বসে, যেহেতু ইউ আছে এই জন্য ডু ঠিক আছে। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হুজ বুকস, ভাই যাহার বই, এই যে দেখেন হুজের বাংলা কি? যাহার, কাহার বলেছিলাম না, তাহার। তাহলে হুজটা এখানে ঠিক আছে। আরো একটা বিষয়, হুজটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, আর হুজ সর্বদাই কার আগে বসে? নাউনের আগে বসে। বুকস যেহেতু নাউন, এর আগে হুজি বসবে, পজেসিভ অ্যাডজেক্টিভ। আর ওয়ার স্টোলেন, বুক যেহেতু প্লুরাল, এই জন্য ওয়ারটা ঠিক আছে। সো আনসার নো ইরোর। এটাও কিন্তু একটা বেশ ভালো একটা কোশ্চেন, নো ইরোর। রিলেটিভ প্রোনাউন মোটামুটি শেষ। আর একটা কোশ্চেন, এটা একটা প্রাইভেট ব্যাংকে এসেছিল, যার জন্য আমি এটা দিয়েছি, এবং ঢাকা ভার্সিটির ইভিনিং এমবিএতে এই কোশ্চেনটা এসেছিল, এবং এটা প্রাইভেট ব্যাংকে এসেছিল, এই জন্য আমি পরের কোশ্চেনটা দিয়ে দিয়েছি। একটু দেখেন আমাদের লাস্ট কোশ্চেন। আচ্ছা আরেকটা দিয়েছিলাম নাকি? ও হ্যাঁ, দুইটা দিয়েছি। হ্যাঁ আচ্ছা একটু যদি দেখেন, এই কোশ্চেনটার কথা আমি বলতেছিলাম, 13 নম্বর কোশ্চেন, আমাদের আজকে লাস্ট কোশ্চেন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের। সবাই একটু দেখি। দ্য এনিম্যালস, ওই প্রাণীগুলো, হু ওয়ার চুজেন, যাদেরকে পছন্দ করা হয়েছিল, টু প্রেজেন্ট দ্য পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল পার্টিকে প্রেজেন্ট করার জন্য যে অ্যানিম্যালগুলোকে পছন্দ করা হয়েছিল, ওয়ার ক্রিয়েটেড বাই আ ফেমাস কার্টুনিস্ট, সেটা একটা ফেমাস কার্টুনিস্ট দ্বারা কি করা হয়েছিল? পেইন্ট করা হয়েছিল। আপনারা সকলেই জানেন আমাদের দেশে যেমন নৌকা মানে আমলিগ, এরপরে হলো ধানের শীষ, এগুলো হলো আমাদের প্রতীক। ঠিক একইভাবে আমেরিকার প্রতীকটা হলো ডেমোক্রেটিক, এবং রিপাবলিকের প্রতীকটা হলো তোমার হলো গাধা এবং হাতি। সো ওই গাধা এবং হাতি সেটা একটা বিখ্যাত কার্টুনিস্ট দ্বারা আর্ট করা হয়েছিল। দ্য অ্যানিম্যালস হু আর চুজেন টু প্রেজেন্ট দ্য পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টিকে প্রেজেন্ট করার জন্য যে অ্যানিম্যালকে চুজ করা হয়েছিল, সেটা একজন কার্টুনিস্ট দ্বারা তৈরি করা হয়েছিল। একটু বলতে হবে কোন অপশন ভুল, 13 নম্বরে কোন অপশনটা ভুল, এটা বলতে হবে। এটাই আমাদের রিলেটিভ প্রোনাউনের লাস্ট কোশ্চেন। 13 নম্বর কোন অপশনটা ভুল? 13 নম্বর এখনো বলতে পারতেছে না কেন স্টুডেন্ট? ফার্স্ট গো। 13 নম্বর কোশ্চেন আনসার করতে হবে। 13
ওকে স্যার, আপনার কথাগুলো অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের টার্নিং পয়েন্টের প্রত্যেকটা টিচার এমন। ওকে, এই তো বিএম সালমান আনসার করেছে। এই আমি একটু আগে একটা কথা বললাম না, না তো ভালো করে শোনো। হু হলো ব্যক্তির ক্ষেত্রে, আর হুইস এটা হলো বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, হু ব্যক্তির ক্ষেত্রে, হুইস বস্তুর ক্ষেত্রে। এই দ্য এনিম্যালস, মানে হুইসটা বস্তু এবং প্রাণীবাচক আর কি। হ্যাঁ, তো এনিম্যালস কি কখনো হু হইতে পারে রে পাগল? এনিম্যাল কি হবে? হুইচ ওয়ার চুজেন। এই জন্য আনসারটা হলো এ ফর আমেরিকা। বিশ্বাস করেন ভাই, রিলেটিভ প্রোনাউন যদি আপনি আমার আজকের ক্লাসটা করেন, আমি আপনাকে কনফার্ম করতেছি এর বাইরে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেন না কেন, ব্যাংক তো প্রশ্নই ওঠে না, ব্যাংক বাদে অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসুক না কেন, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, একদম কনফার্ম ইনশাল্লাহ। সো এই হলো আমাদের আজকে রিলেটিভ প্রোনাউনের ক্লাস। এবং আমি যে আপনাকে তথ্যটা দিয়েছিলাম, আগামীকাল থেকে প্রতিদিন রাত 10টা থেকে 11টা পর্যন্ত এটা টার্নিং পয়েন্ট আপনাদের জন্য একটা বিশেষ প্রোগ্রাম আয়োজন করেছে। সামনে যেহেতু কম্বাইন্ড সিনিয়র অফিসার, কম্বাইন্ড অফিসার, কম্বাইন্ড ক্যাশ অফিসার 2022 সাল ভিত্তিক, এর উপরে বেস করেই আমরা আগামীকালকে আমরা সেমিনার নিব। আগামীকাল শনিবার আমাদের সেমিনার আছে। আগে একটু বলি আমি, এটা আগামী পরশু দিন থেকে, মানে রবিবার থেকে এই প্রোগ্রামটা শুরু হবে। রবিবার থেকে এই প্রোগ্রাম শুরু হবে। আর আগামীকাল আমাদের ব্যাংকের একটা সেমিনার আছে, সেমিনারটা আমি কন্ডাক্ট করবো ইনশাল্লাহ, আমার সাথে থাকবেন। আগামীকাল রাত 8টার সময় সেমিনারটা হবে। টার্নিং পয়েন্টের পেজে যুক্ত থাকবেন 8টার সময় সবাই। আর আপনাদের ব্যাংক যদি আপনাদের বাসনা থাকে, ইনশাল্লাহ আপনার টার্নিং পয়েন্টের উপরে আস্থা রাখতে পারেন। আমাদের অনলাইন ব্যাচ খুবই কম, মাত্র 2500 টাকা একটা ফি নিয়ে আমরা, এবং প্রিন্টেড শিট দিয়ে আমরা, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না, 72টা ক্লাস। সো আপনারা যদি ব্যাংক টার্গেট থাকে আপনারা এখানে জয়েন করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো একটা সার্ভিস পাবেন। ওকে স্যার, আপনার অভিনয় করে বোঝানোর দক্ষতা খুবই কিউট। ওকে, ফ্রম কি শেরপুর থেকে, অসংখ্য ধন্যবাদ ভাই, যেখান থেকে হও না কেন আমাদের অনলাইনে যুক্ত থাকো, ইনশাল্লাহ ভালো করতে পারবে। ইশরাত জাহান, স্যার আজকে ক্লাসটা কেমন লাগলো? প্লিজ একটু বলতে হবে আজকের ক্লাসটা কেমন লাগলো। নিউ সিইও, নো আমি সিইও না, আমাদের নেসার বাদন স্যার সম্মানিত একজন আমাদের পার্সন, এবং উনি আমাদের কান্ডারি বলতে পারেন, উনি আমাদের সিইও হিসাবে আছে। আর আমাদের এখন শুভ্র স্যার যেহেতু আমাদের সিনিয়র, ওনাকে আমরা জিএম হিসাবে অ্যাপয়েন্ট করেছি। সুইটি, থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো আপু। আশরাফ স্যার, সানডে ইনশাল্লাহ আপনার ব্রাঞ্চে আসবো। ওকে, সানডেতে আসবে। আমি রবি থেকে বৃহস্পতি, আমার যেহেতু এখন পোস্টিং নড়াইলে, আমি রবি থেকে বৃহস্পতি ঢাকাতে থাকি। বৃহস্পতি শুক্র শনি 3 দিন। বৃহস্পতিবার রাত 9টায় আমাকে পাবা, আর শুক্র শনি সারাদিন রাত আমি এখানে থাকি। রাত বলতে এখন তো রাতই বলা যায়, 12টা পর্যন্ত আপনাদের সাথে থাকা মানে তো দিন রাতই বলতে হয়। ইশরাত, অনেক ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ। ওকে, বিএম সালমান স্যার, আগামীকাল আপনার সাথে টার্নিং পয়েন্টে দেখা করবো ইনশাল্লাহ, অবশ্যই। আর আগামীকালকে রাত 8টায় সেমিনার, আমি নিব সেমিনারটি, অবশ্যই আপনারা জয়েন করবেন। ওকে, সংগ্রাম, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ। ইশরাত রয়, নাইস স্যার। ওকে, সো আজকে পর্যন্তই। আপনারা আমার সাথে এখনো 65 জন আছেন, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। সো আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। তানিন, আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই কালকে ইউটিউবে দিবা, ঠিক আছে ভাই? কারণ আজকের ক্লাসটা জোস হয়েছে।